স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। নানা গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। এদিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। বৈঠকে সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে নাহিদ ইসলাম সহ অন্যান্যদের। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এখনো। দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক হয়। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জামায়াত আমির দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান। বিতর্কিতদের সরিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর দাবি জানিয়েছে জুলাই ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। জুলাই ঐক্যের নেতারা বলেন, উপদেষ্টা পরিষদে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন কেউ। তারা সহ বিতর্কিতদের অপসারণ করে পরিষদ ঢেলে সাজাতে হবে। দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের দাবি জানান তারা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। আর সে লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে দলের এই অবস্থানের কথা জানান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তারা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে সংবাদ সম্মেলন করে দলটি। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত মনে করে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, যারা এটা চাইছে তারা আদতে নির্বাচনই চায় না। এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যৌক্তিক কোনো কারণ নেই বলে মনে করে সিপিবি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন দল এনসিপির সঙ্গে বিএনপির বিরোধ স্পষ্ট, যা রাজনীতির জন্য অশনি সংকেত। ভেবে চিনতে না এগুলে অঙ্কুরেই এনসিপির হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অনুযায়ী রাজনীতিতে মতবিরোধ ও দ্বন্দ্ব থাকা স্বাভাবিক। তবে সেই দ্বন্দ্ব ক্রমাগত চললে তার পরিণতি কখনোই ভালো হয় না। আছে এমন সতর্কবার্তাও। কিন্তু নয়া সমীকরণের হিসাব নিকাশে বাংলাদেশের চলমান রাজনীতি দিন দিনই জটিল হচ্ছে। নানা অনিশ্চয়তা আর অস্থিরতায় দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যখন বড় হচ্ছে প্রশ্ন, তখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের দাবি ঘিরে আরও ঘোলা হচ্ছে রাজনীতির জল। পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে জোরালোভাবে। অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির অনুগত দাবি করে ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে নতুন দল এনসিপি। এই সময়ে হঠাৎ করে ইসির পুনর্গঠন চাওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য দেখছে বিএনপি। আগে থেকে ধরে নিয়েছে যে তারা জিততে পারবে না, সুতরাং নির্বাচন কমিশনের দরকার নেই। নির্বাচন কমিশনের সাথে বিএনপির সকল দলের সাথে যে সম্পর্ক, বিএনপির সাথে সে সম্পর্ক, বিএনপির সাথে তারা টক্কর দিয়ে বিএনপিকে ওলটপালট করে দেবে বা বিএনপিকে তারা তাদের প্রেজেন্স ফিল করাবে, এইরকম শক্তি তাদের হয় নাই, ভবিষ্যতে হবে বলে আপাতত মনে করি না। ইসি নিয়ে এনসিপির এমন মনোভাব ভালো চোখে দেখছেন না অন্য রাজনৈতিক দলের নেতারাও। এটা আকস্মিকভাবেই দেখলাম। তারা দাবি করতে পারে স্থানীয় সরকার, কিন্তু আমাদের কথা পরিষ্কার। এই সময় আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের দাবি করা, কেউ যদি কোনো ভালো উদ্দেশ্যও করে, কিন্তু আলটিমেটলি জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করাটাই হচ্ছে প্রধান বিষয়। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, বিএনপি এনসিপির মধ্যে ছায়া যুদ্ধ চলছে। ভেবেচিন্তে না এগোলে অস্তিত্ব সংকটে পড়বে এনসিপি। তারা তাদের যে ইমেজ, একটা প্রমিজিং রাজনৈতিক দল হিসেবে, সেটা কিন্তু ক্রমাগতভাবে তাদের সেই ইমেজটা টার্নিশড বা কলঙ্কিত হয়ে যাচ্ছে। তারা যেসব জায়গায় লড়াই করছে এগুলো অনেক পেরিফেরাল ইস্যু, সাইড লাইনের ইস্যু, মেইন স্ট্রিমের কোনো ইস্যু না। যে কারণে এই দলটা একেবারে অঙ্কুরেই এদের মধ্যে হতাশ হয়ে যাওয়ার
সম্ভাবনা আমি 90 থেকে 95% দেখতেছি। রাজনীতি বিশ্লেষকদের শঙ্কা, চলমান অস্থিরতা নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে সামনে সহিংস পরিস্থিতি অপেক্ষা করছে। দেখবেন যে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে এবং সেটা ক্রমাগত সহিংসতার দিকেই যাবে। কারণ আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ঢাকা সহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা আশ্রয় প্রার্থনা করেন। এমন পরিস্থিতিতে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন এবং 51 জনের পরিবার পরিজন সহ বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। সে সময় শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে উল্লেখ করা হয়। এর আগে 18 আগস্ট 193 জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এরপরও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে সেনানিবাসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আশ্রয় নেয়াদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল আইএসপিআর। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটররা আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেলেন। বৃহস্পতিবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। কার্যবিধি অনুযায়ী ট্রাইব্যুনাল কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা তামিল করে থাকেন। সংশোধন করে পরোয়ানা কার্যকরের ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তাদের দেওয়া হলো। প্রসিকিউটর বা তদন্ত কর্মকর্তারা তদন্তের স্বার্থে প্রয়োজন মনে করলে কাউকে গ্রেপ্তার করতে পারবেন। গণ অভ্যুত্থানে গেল বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 14 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। আপাতত এনবিআর বিলুপ্তি হচ্ছে না, কার্যক্রম চলবে আগের মতোই। এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনার পরই কেবল এনবিআর বিলুপ্তি করা হবে। যেহেতু অধ্যাদেশটি সংশোধন করে এর বাস্তবায়ন সময় সাপেক্ষ, সেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে এবং কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সকল কার্যক্রম সম্পাদন করবেন। অর্থ মন্ত্রণালয়ের এমন প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা বলছেন, তাদের বিভ্রান্ত করতেই এমন পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। বারবার কূটনৈতিক তৎপরতা চালিয়েও ঠেকানো যাচ্ছে না ভারতের পুশইন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুশব্যাকের কথা ভাবছে না সরকার। আর আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যাই হোক, কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে ধারাবাহিক পুশইন নিয়ে 4 দফায় চিঠি চালাচালি হয় ঢাকা দিল্লির মধ্যে, কিন্তু কোনো সুরাহা হয়নি। পুশইনের পদক্ষেপগুলো গভীর উদ্বেগের, যা চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে বলে উঠে আসে চিঠিতে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, পুশব্যাকের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের নেই। এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে পুরো ঘটনা? কি করা দরকার বাংলাদেশের? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও সত্যি কেউ ভারতে অবস্থান করছে কিনা তা খতিয়ে দেখতে হবে দ্রুত। জোর দেন কূটনৈতিক তৎপরতা বৃদ্ধিরও। স্বাভাবিকভাবে কূটনীতির তৎপরতা বাড়ানো দরকার। ঢাকায় ভারতের যে হাই কমিশনার আছেন তাকে তলব করা এবং এই জিনিসটা জানা যে কেন এই জিনিসটা হচ্ছে, যাদের পাঠানো হচ্ছে তাদের যে আইডেন্টিটি সেটা উপরে একটা নিশ্চিত হওয়া দরকার। এখন কথা হচ্ছে যে সেটা যদি হয়েও থাকে যে তারা ওভারস্টে করেছে এবং ইলিগালি থাকছিল এতদিন ভারতে, সেটাও একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসা। আর নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান বলছেন, সীমান্তে পাহারা বৃদ্ধির পাশাপাশি আলোচনায় বন্ধু দেশগুলোকে কাজে লাগানো দরকার। এটা যখন তখন যা মুখে আসে না বলে
আমাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে রাখতে হবে। আর আমাদের প্রতিপক্ষের সঙ্গে তাদের যাদের সাথে ভালো সম্পর্ক আছে, বন্ধু হিসেবে তাদের সাথে যোগাযোগ করে তাদেরও কাজে লাগা যেতে পারে। তবে কোনোভাবেই আমাদের সীমান্ত অরক্ষিত রাখা যাবে না এবং তাদের ইচ্ছাকে, অনৈতিক অযৌক্তিক ইচ্ছাকে কোনোভাবেই আমরা এন্টারটেইন করব না। এটা পরিষ্কারভাবে একটা বার্তা দিতে হবে। চলতি মাসেই বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 400 জনকে পুশ ইন করেছে ভারত। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। তহবিল কাটছাঁটের পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোমেনেও লিখেছেন, আইন মেনে চলতে ব্যর্থ হওয়ায় বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে দেওয়া হবে না হার্ভার্ডে। এটি যুক্তরাষ্ট্রের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি সতর্কবার্তা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের স্থানান্তর না করলে তারা আইনগত বৈধতা হারাবেন। একে বেআইনি পদক্ষেপ বলে মন্তব্য করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। গত শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 7,000 বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।